আমি বলছি যে নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে। আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই, এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে নির্বাচন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন হঠাৎ লাইভে এসে একই বলতেছেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাথা নষ্ট করা কথা বলতেছেন ব্যারিস্টার সুমন। তিনি লন্ডন গিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন লাইভে এসে। তো চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি, ব্যারিস্টার সুমন লাইভে এসে কি বলতেছেন। নিয়ে যখন সমস্যা হয়েছে, যখন গাড়ি পুরানো হয়েছে, তো এইখানে তো একটা মামলা হওয়াতে তো আমি মনে করি না যে হঠাৎ করে মামলা দেওয়া হয়েছে। আপনি জানেন যে অনেক দিন পরে আবার গাড়ি পুরানোর যে সংস্কৃতি, এইগুলা তো আসলে আমি জানি না যে ফুল ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আসলে কারা এটার জন্য দায়ী। কিন্তু এরকম 8-10টা গাড়ি যখন পুরানো হয়, তখন তো একটা মামলা তো হবেই। এখানে তো আপনি কোনোভাবেই এখানে আর তার উপর আবার বিএনপির 2-1 নেতার মোবাইল ফোন রেকর্ডও পাওয়া গেছে। তারপরে এগুলো আমি দাবি করছি যে পুরো ইনভেস্টিগেশন হয়েই আসুক। কিন্তু আমি কিন্তু কোনোভাবেই নির্বাচন, ভোট এটাকে কিন্তু ছোট করে দেখতেছি না। এটা হইতেই হবে, এবং প্রপার ওয়েতে আসলে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু নির্বাচন নিয়ে কেন, নির্বাচন ছাড়াও আরো জিনিস নিয়ে যেন আন্দোলন, যদি জনগণের যে সমস্যার কথা এইগুলা নিয়ে যদি আন্দোলন হয়, কারণ অন্যান্য দলগুলা যদি আন্দোলন করে, এইগুলা কিন্তু আমার কাছে মনে হয় ফলপ্রসূ হবে। ব্যারিস্টার সুমন, আপনাকে জাস্ট আমি একটু মনে করাই দিই যে ধরেন আজকে যে নূর বসে আছেন আমাদের সঙ্গে, সেই নূর গত কতদিন ধরে যে আন্দোলনগুলি করেছেন, মার খেয়েছেন বা মার খাওয়ার ভান করেছেন সরকারের ভাষায়, হাসপাতালে শুয়ে থেকেছে, তারপরও সরকার বলেছে সে নাটক করেছে। সরকার না, সরকারের গুরুত্বপূর্ণরা বলেছে নাটক করছে। তার সব কোনোটাই কিন্তু নির্বাচন কেন্দ্রিক আন্দোলন না, তারপরেও কিন্তু তাকে মার খেতে হয়েছে। আমি যদি বলি লাঞ্ছনা, গঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া সত্ত্বে সে বিভিন্ন জায়গায় যাইতে পারে না, এরকম বহু ঘটনা ঘটেছে। আপনাকে আমি লিস্ট দিতে পারি, তার সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু আপনাকে এই নূর সাহেবের বিষয়ে আমার একটা সবসময় উচ্চ ধারণা সবসময়, কারণ উনি হচ্ছেন গিয়ে নির্বাচিত ভিপি ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন। তো তার প্রতি তো একটা আমার নিজেরও ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। তা আমি কিন্তু নূর সাহেবের ব্যাপারে এইসব বলি নাই যে। কিন্তু আমার কথা হচ্ছে যে নূর সাহেব তো হচ্ছেন গিয়ে আসলে যে গুয়েবরার মতো, উনি তো পুরা উনি আন্দোলনের পাশাপাশি বা এই যে ধরনের জনসাধারণের কষ্ট হয় এরকম আন্দোলনের পাশাপাশি কিন্তু উনি আবার 300 আসনে কিন্তু উনার লোক তৈরি করতেছেন যাতে পুরা দেশের ক্ষমতায় যেতে পারে। তা আপনি যখন এরকম ব্যক্তি হবে তখন তো আপনি ধরেন এরকম 300 আসনে যেতে চাইবেন যখন, তখন আপনার রেসপন্সিবিলিটি তো অনেক বেশি থাকবে। এটা আমি মনে করি উনি এই ব্যাপারে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি সিনিয়র। ঠিক আছে, আপনি এই কথাটি বলছেন, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে সরকার যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আন্দোলনকেই দমন পীড়নের মধ্যে দিয়ে দেখে তা না, যে কোনো ভিন্ন মত। আপনি দেখেন, আমি প্রথমে সাংবাদিক কাতলের কথা বলছিলাম, সেই সাংবাদিক কাতলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে, তারপরে আর যা কিছু নিয়ে, যে কোনো ভিন্ন আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে সরকার একটা দমন পীড়নমূলক জায়গার মধ্যে থেকেই নিতে চায় ব্যাপার না। শুনেন, সরকারের প্রতিটা সরকারেরই তো একটা স্ট্র্যাটেজি থাকে। আবার বিরোধী দল যারা বা বিরোধী মত, তাদেরও একটা স্ট্র্যাটেজি থাকে। এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হয়ে যদি ক্রিটিসিজমটা হয় কোন একটা মিশন বা কোন একটা সিন্ডিকেটের অংশ হিসাবে, সরকার হয়তো ওইভাবে চিন্তা করেছেন যে এটা আসলে ঠিক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, এটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন কিছু কিছু লোক দেখবেন এই যে সরকারের বিরোধিতা করাই ওদের মেইন মিশন। ব্যাপারটা কিন্তু এরকম না যে সরকার ভালো করলে আমি ভালো বলবো, অথবা সরকার যেখানে খারাপ করবে এখানে আমি প্রতিবাদ করব। দেখবেন কিছু কিছু মানুষ, তাদের চোখে হয়তো কখনোই সরকারের কোনো ভালো কিছু ধরা পড়ে না। আবার কিছু কিছু মানুষ আছে, আমাদের সরকারি দলেও হয়তো আছে, যে আমরা কোনো খারাপ কাজ করতে পারি, এইটাও হয়তো আমাদের কখনো মনে হয় না। কিন্তু আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা ভালো তা স্বীকার করতে হবে ভালো, যেটা প্রতিবাদ করার মতো খারাপ এটাকে স্বীকার করতে হবে যেটা প্রতিবাদ করার মতো। আমরা একটু প্রযোজকদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। বেশার সুমন, আপনার কাছে প্রচুর মানুষ এখন আপনার থেকে কথা বলতে চান, আপনাকে আসলে উদ্দেশ্য করে মন্তব্য করছেন। সবার একটি চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি যুবলীগের আইন সম্পাদক, বিরাট পদবি, আপনি ইচ্ছা করলে আগের মতোই থাকতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে পরিবর্তিত হয়ে শুধু সরকারের গুণগান গাইতে পারেন। এবং আপনি যেহেতু খুব ভালো কথা বলেন, যুক্তি আপনার পেশায়, আপনি আইনজীবী হওয়ার কারণে আপনার যুক্তি বুদ্ধি সেগুলির কোনো অভাবই কখনোই ছিল না। তো আপনি সেরকমটাই করবেন, নাকি আপনি আসলে কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জায়গায় থাকবেন? দেখুন, আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, যুবলীগ যে আমি করি এটা কিন্তু এমন না যে আমাকে বেতন দেয়া হবে বা এখান থেকে আমি ইনকাম করব, এরকম কিছু না। এটা কিন্তু আমার পেশা না, কিন্তু এটা আমার একটা
আমার যে মানুষের সেবা করার যে একটা নেশা ছিল, এই নেশাটাকে একটা ফরম্যাটের মাধ্যমে আমি মনে করি যে যুবলীগে আমাকে আনা হয়েছে, আমি ভাগ্যবান, এবং এরকম একটা বড় সংগঠনের যারা আছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা দেখব। এইখানে সাদা কালো যে বলার বিষয়টা, এটা যুবলীগের সাথে সম্পৃক্ত না, এটা আমার রক্তের মধ্যেই আছে। কারণ আপনি দেখেন, আমি সাদা কালো বলতে বলতেই তো এই জায়গা পর্যন্ত আসছি। তো নিশ্চয়ই এটা বন্ধ করে দিয়ে আমি আমার স্বকীয়তা বা যে কারণে মানুষ আমাকে পছন্দ করে, ডেস্টিনেশন কিনা, এটা আপনার মানে গোল কিনা না, মানে সাদা কালো বলতে বলতে এই জায়গায় আসলাম, এবার আমি ভালো আছি, এবার আমি সবকিছু রঙিন বলবো। আমি আপনার একটা কথা বলি। জি, আপনি জানেন যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাকরিটাও রিজাইন করছি, শুধু এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি সরকারের কাছ থেকে বেতন নেই, আর যেহেতু আমি কাজ করতে পারতেছি না, আবার অনেক ক্ষেত্রে আমি প্রতিবাদও করি, একই সাথে বেতন নেওয়ার প্রতিবাদ করা ঠিক হবে না। আমি বারবার বলছি যে যুবলীগ কিন্তু আমাকে ব্যারিস্টার সুমনের সংযুক্তিকে আমরা একটু হারালাম। আমরা তাহলে একটু শেষ প্রশ্নই ছিল ব্যারিস্টার সুমনের কাছে, এটি ব্যারিস্টার সুমন আমাদেরকে কথা দিয়েছেন তিনি সাদা কালোকে সাদা কালোই বলতে চান। আমি একটু আউট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের কারণে। তো আমি যেটা বলতে চাই, দেখেন, মানুষ তো অবশ্যই আমাকে বিচার করবে যে আমি সাদাকে সাদা বলতে যদি না পারি, তাহলে হয়তো আমি অনেক বেশি আওয়ামী লীগের হবো, কিন্তু আওয়ামী লীগেরও তো মানুষ যারা থাকেন তাদেরও তো সবাইকে নিয়েই চলতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু একটা দলের হয়ে গেলে আপনি সবকিছু পার হয়ে যাবেন। আমি বারবার, আপনি জানেন যে এমপি নমিনেশনের সময় আমি নমিনেশন পেপারটাও কিনি নাই, আমি আমার চেয়ে একজন কোয়ালিফাইড লোককে এই পেপারটি দিয়ে দিয়েছিলাম। আপনি জানেন এই লাইভটা দেখেছেন কিনা। তো আমি চাই যে আপনারা আমার জন্য, যারা দর্শকরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন, যে মানুষ তো যে কোনো সময় নষ্ট হয়েই যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে মানুষ বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। আমি দোয়া চাই আপনাদের সবার কাছে যে আপনারা যে এক্সপেকটেশনটা আমার কাছে রাখেন। আপনি নমিনেশন পেপারটি আরেকজনকে দিয়ে দিয়েছিলেন, এইবার নমিনেশন পেপারটি আর কাউকে না দিবেন এমন লক্ষ্য নাকি আপনার, যে আপনি নমিনেশন পেপারটি আপনার নিজের কাছে রাখলেন? আমি একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, আমি এটার উত্তর দিতে চাই। দেখুন, আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আমি মানুষের সেবা করতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন লন্ডন থেকে লাইভে এসে এই ধরনের কথা বলতেছেন। এই ব্যারিস্টার সুমন এমপি হয়ে বাংলাদেশের মানুষকে চমক দেখিয়ে দিয়েছেন। ব্যারিস্টার সুমন প্রথমে এমপি হয়ে এতটা ভালো মানুষ হয়েছে যা বলার মতো না, কিন্তু সর্বশেষ ব্যারিস্টার সুমনের মুখোশটা একেবারে খুলে গেল। এই ব্যারিস্টার সুমন দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা নিয়ে নড়েছিল। এই ব্যারিস্টার সুমনকে আমার প্রথমেই খটকা লাগিয়েছিল যে এই ব্যারিস্টার সুমন যেহেতু আলেমওয়ালাদের পিছনে লেগেছেন, তাহলে এই ব্যারিস্টার সুমন কিভাবে ভালো মানুষ হতে পারে। এই ব্যারিস্টার সুমন অবশ্যই নাটক করতেছে। যারা ব্যারিস্টার সুমনের নাটক ধরতে পারছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ব্যারিস্টার সুমনের নাটক এগুলো। সম্মানিত ভিউয়ার্স, তো ব্যারিস্টার সুমন আসলেই নাটক করেছে। আপনি এখনও পর্যন্ত ব্যারিস্টার সুমনকে সাপোর্ট করেন কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে লিখবেন। ব্যারিস্টার সুমনের এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।